স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সরকার 100 দিন পার করলেও এই মেয়াদে এখনো কার্যকর সংসদ নিয়ে প্রশ্ন উঠেছে। কোনো ভিনদেশি কূটনীতিক দায়িত্বের পরিধি ছাপিয়ে প্রায়ই আগাম জাতীয় নির্বাচনের দাবিও তুলছেন। সুশাসন প্রতিষ্ঠা আর শ্রমিক নিরাপত্তা নিয়েও সরকারকে নসিহত করতে ছাড়ছেন না অনেকেই। ঘরে বাইরে আগের দফার মতো সক্ষমতা এখন পর্যন্ত দেখাতে পারছে না মহাজোট সরকার। তাই তিস্তার পানি আর জিএসপি ফিরিয়ে আনার মতো বিষয়ে জোরালো নয় ক্ষমতাসীনদের কণ্ঠস্বর। এসব নিয়ে আজকের আলোচনা সুনীতি, দুর্নীতি, কূটনীতি। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত এ এইচ মোফাজ্জল করিম, আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না এবং বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। স্বাগত আপনাদের। আমি একটু জনাব মাহমুদুর রহমান মান্না আপনার কাছে প্রথমে আসবো যে আমরা ইদানিং গত বেশ কিছুদিন ধরে কথা একটা শুনছি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুব দুর্বল, বাংলাদেশের পররাষ্ট্রনীতি মূলত নতজানু পররাষ্ট্রনীতি। আপনি কি এই বক্তব্যের সাথে একমত কিনা, এবং সেটার যদি একটু আগে পিছেও বলেন যে এখন হঠাৎ করে দুর্বল হলো না সবসময় দুর্বলই ছিল, যদি দুর্বল থেকে থাকে? আপনি দুটো বিষয় উল্লেখ করেছেন, একটা তিস্তা আর একটা জিএসপি। জিএসপিটা রিসেন্ট ফেনোমেনা, কিন্তু তিস্তা বা অভিন্ন নদীর পানির ব্যাপারটা আপনি আমাদের স্বাধীনতার পর থেকেই দেখতে পারেন। বলতে গেলে তো পাকিস্তান আমল থেকেই ছিল। সেই অর্থে স্বাধীনতার পরে আপনি ফারাক্কা ধরেন, ফারাক্কা নিয়ে আলোচনা সমালোচনা সব কিছুর পরে একটা চুক্তি হয়েছিল এবং সেটা বেশ সাফল্যের বিষয় ছিল একটা। ওইটার সঙ্গে যদি আমি তিস্তা চুক্তি মানে তিস্তার বিষয়ে এখন তুলনা করি, তাহলে আমি মনে করি যে এখানে কোনো উদ্যোগই নেই। মানে তিস্তা তো মরে যাচ্ছে এক কথায়, এটা নিয়ে আমি মনে করি ব্যাখ্যা করবার দরকার নেই। তিস্তার উপরে কথা বলছে বিরোধী দল, সামাজিক সংগঠনগুলো, অন্যান্যরা, কিন্তু সরকার কি বলেছে এখন পর্যন্ত? মানে খুব বিস্ময়করভাবে সরকার বলছেন যে সরকার তো আবার নতুন হবে, নির্বাচন হচ্ছে, তারপরে আমরা দেখি চুক্তি করব ইত্যাদি। আর চুক্তির কথা কে বলছে? চুক্তি আজকে করতে হবে সে তো না, কিন্তু এই কথা বলতে পারি যে পানিটা তুমি কমিয়ে দিলে কেন? পানি তো বেশি ছিল। যেহেতু আপনি বিদ্যুৎ দিতে পারছেন, ট্রানজিট দিতে পারছেন, বা পানি ওরা কমাতে পারছে, তাহলে বাড়াতে পারবে না কেন? সেটা আলোচনা করা যাবে না কেন? এবং নতুন সরকার আসুক, এখনকার সরকার আসুক, যারাই থাকুক, এই জায়গাতে এই অ্যাটিচিউডটাকে আমি নতজানু বড় ছাড়া অন্য কিছু দেখছি না। এই কারণে আপনি আরেকটা কথা বললেন যে বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে আমাদের আবার নতুন নির্বাচন করবার জন্য একটা অনধিকার চর্চা নাকি এরকম কথাবার্তা বললেন। মানে এই বিষয়ের উপর কিন্তু সবাই কথা বলেছে, মানে আমেরিকানদের বলেন, ইউরোপিয়ানদের বলেন, জাপান বা চায়না, সবাই, আবার ইন্ডিয়াও কথা বলেছে। ইন্ডিয়া এক ল্যাঙ্গুয়েজের কথা বলেছে, ওরা আর একটা ল্যাঙ্গুয়েজের কথা বলেছে। এবং ইন্ডিয়ার কথাটা এইদিকে সাপোর্টিভ ছিল এখন যারা ক্ষমতায় আছেন। তো তারা বলছেন যে না, ওখানে নির্বাচন যেটা হয় সেটাই আমরা গ্রহণ করছি। তো সারা দুনিয়াতে এরকম করেই তো হয় না, এটা একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, যেহেতু একজন আরেকজনের ব্যাপারে কথা বলেনি। আমরা যদি এখানে বসে যে কথা বলছি, এখানে বলতে ভিয়েতনামের উপরে কথা বলতে পারি, চায়নার উপরে কথা বলতে পারি। কেউ যদি এখন ওখানকার রাজনীতিবিদরা আমাদের বিরুদ্ধে বলছে, এর আসলে এই কনসেপ্ট আগের মতো নাই। সেই অর্থে আমি মনে করি যে কথাবার্তা নিশ্চয়ই হবে, কিন্তু সেই কথায় আপনার জবাবটাও হতে হবে স্পষ্ট। সেখানে এই নির্বাচন গ্রহণযোগ্য তাদের কাছে নয়, শুধু আমাদের দেশের কাছে গ্রহণযোগ্য নয়, কিন্তু বহু আলোচনা হয়েছে। এইখানেও সরকারের কোনো সাফল্য আছে বলে আমি দেখছি না। এটাকে আমি নতজানু বলবো না, কোনো একভাবে আবার আমেরিকান বা ওই লবির ব্যাপারে গভর্নমেন্টকে একটু বেশি ভোকাল মনে হচ্ছে। যেমন আমি দেখলাম অর্থমন্ত্রী যেরকম করে বললেন, বা একদম সম্প্রতি আজকের রাতটাও যদি ধরি, যেটা টিভিতে দেখলাম, তোফায়েল আহমেদ যেরকম করে বললেন, তাতে মনে হচ্ছে যে তারা ক্রিটিসাইজ করছে, ওরা ডিউটি এত কম নয় কিন্তু তোমরা সবচাইতে বেশি দাও, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ডিউটি আমরা পে করি। সব কিছুর মধ্যে দিয়ে আমি মনে করি কোনো জায়গাতে তারা কথা বলছেন, কোনো জায়গাতে নিশ্চিতভাবে নতজানু আছেন। আবার টিকফা যখন করছেন, সেটাকে আপনি ইকুয়াল বেসিসে বলতে পারবেন না। জনাব দিলীপ বড়ুয়া, জনাব মাহমুদুর রহমান মান্না খুব চমৎকারভাবে এটা তুলে ধরেছেন যে কি কি জায়গায় ওনার ডিসকন্টেন্টগুলি আছে। আপনি কি মনে করেন তিস্তার বিষয়ে সরকার কোনো কথা বলছে না? সরকার তখন বলছে নতুন সরকার আসার কথা, ভারতে নতুন সরকার আসার কথা, অন্যদিকে পানি বাড়ানোর ক্ষেত্রে বা বিদ্যুতের চুক্তি করার ক্ষেত্রে বা অন্যান্য কথা বলার সময় কিন্তু তাদের এইটা সমস্যা হচ্ছে না। আবার টিকফার ক্ষেত্রে একরকম, ইয়ের ক্ষেত্রে একরকম। আপনার কিরকম? বিষয়টি হচ্ছে যে আপনার তিস্তা পানির বিষয়টি তো আমাদের অনেক দিনের পেন্ডিং ইস্যু ছিল, নেশার ইস্যু। এবং সেক্ষেত্রে যখন 2011 সালে ভারতের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় সফরে এসেছিলেন, তখন আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুটাকে তুলেছিলেন এবং এটা ডিসকাশনের বিষয়বস্তু ছিল। কিন্তু ওনাদের সফর সঙ্গী হিসাবে মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গলের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আসার কথা ছিল, যেহেতু ভারতের শাসনতন্ত্রের উল্লেখ আছে যে পানির বন্টনের বিষয়ে রেসপেক্টিভ
প্রভিন্সের তাদের একটা অপিনিয়নের প্রয়োজন হয়, সেহেতু ওনারা যেহেতু আসেন নাই, সেহেতু সেদিন রাষ্ট্রীয় সফরে কোনো যুক্ত ইস্তেহার হয়নি। কিন্তু জনাব দিলীপ বড়ুয়া, আমি আসলে আজকে যেহেতু একটা আমি ইন্টারাপ্ট করতেই চাইছিলাম না, কিন্তু এই বিষয়টি যেদিন মনমোহন সিং এসেছেন সেদিন মনমোহন সিং এসে কি জানতেন না যে তিনি রাজ্য সরকার তাকে ইয়ে করছেন? আমাদের আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেছিলেন যে তিস্তা চুক্তি হবেই, আপনারা জানেন না। তারপরে যখন হয়নি তখন বলেছেন যে অল্প কিছুদিনের মধ্যে হবে, আপনারা জানেন না। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে তিস্তা চুক্তি হবেই। তো সেইটা কিরকম করে হয়, যদি আপনি ওই প্রসঙ্গে কথা বলেন? না, সেটা হচ্ছে যে আমি তো একটু আগে বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের যে তাদের অনমনীয় মনোভাব, এবং এই প্রসঙ্গে আমি একটু অবতারণা করতে চাচ্ছি। আপনার তার আগে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী হিলারি ক্লিন্টন উনি ভারত সফরে গিয়েছিলেন। ভারত সফরে যাওয়ার আগে কিন্তু উনি ওয়েস্ট বেঙ্গল গিয়েছিলেন এবং মমতা ব্যানার্জির সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এবং ওয়েস্ট বেঙ্গলের সাথে আমার ভারতের সাথে দুইটা পেন্ডিং ইস্যু আছে। একটা হলো যে তিস্তা পানি বন্টন বা অভিন্ন পানি বন্টনগুলো নিয়ে, আরেকটা ইস্যু আছে কিন্তু বর্ডার রেটিফিকেশনের প্রস্তাব। কিন্তু মমতা ব্যানার্জির অনমনীয় মনোভাবের ফলে কোনোটাই হয়নি, কিন্তু পেন্ডিং। তো আমাদের অবশ্যই এটা আমার পার্সোনাল, আমাদের পার্টির মূল্যায়ন সেহেতু আমরা মনে করছি যে এইটা মমতাকে একটা শিকড় হিসেবে ব্যবহার করে বিদেশি কিছু শক্তি বাংলাদেশ ভারতের যে সম্পর্কের মধ্যে যে একটি নেতিবাচক অবস্থা সৃষ্টি হয়, সেই জিনিসটা। জনাব দিলীপ বড়ুয়া, আপনার অনুমতি নিয়ে দুটি প্রশ্ন করতে পারি। একটি, মাহমুদুর রহমান মান্না তুললেন যে সরকার আসলে সেইভাবে ভোকাল না, যে পানি তো চুক্তি করতে বলা হচ্ছে না, কিন্তু জোরালোভাবে বলছে না। আর সাম্যবাদী দলের পক্ষ থেকে যদি আপনাকে বলি যে তিস্তায় এই পানি মরুভূমি হয়ে যাচ্ছে, আপনাদের দলের পক্ষ থেকে আমরা কোনো আন্দোলন তো দেখি নাই। মুশকিল হচ্ছে আমাদের দল থেকে আপনারা আন্দোলন তো দেখবেন না, কারণ আমাদের দল তো ছোট দলগুলোর আন্দোলন সাধারণত আপনাদের চোখে পড়ে না, সরি টু সে। আমরা কিন্তু গত 24 তারিখ আমরা সেখানে আপনার যেখানে আপনার ডোমার এরিয়াতে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে গণসমাবেশ করেছি। পার্টির পক্ষ থেকে যে আপনারা গণসমাবেশ করেছেন, সেই ক্ষেত্রে আপনাদের যে মহাজোট অন্য শরিকদের কি আপনারা পেয়েছিলেন সঙ্গে? না, আমরা তো আমাদের পার্টি ইন্ডিপেন্ডেন্ট কর্মসূচি, আমরা 9 তারিখ প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করেছি তিস্তা ন্যায্য হিস্যার দাবিতে। এবং আমাদের যে ওইখানে যে পানির যে আমরা পাচ্ছি না, আমার যে জাতীয় স্বার্থে আমরা মানববন্ধন করেছি। এবং পরবর্তীকালে আমাদের পার্টির উদ্যোগে, একক উদ্যোগে আমরা কিন্তু আপনাদের একক উদ্যোগ নিতে হয়েছে, কারণ মহাজোটের কাউকে আপনারা সঙ্গী পান নাই, অ্যাপ্রোচও করিনি আমরা তাদেরকে। আমাদের পার্টির আমরা অবশ্যই একটু শুনবো যে আপনি কেন অ্যাপ্রোচ করেন নাই। আমরা একটু জনাব মোফাজ্জল করিম আপনার কাছে আসি, যে আমাদের পররাষ্ট্রনীতিকে নতজানু বলা হচ্ছে, এটা কি নতুন করে নতজানু হলো, নাকি আমাদের পররাষ্ট্রনীতি এরকমই ছিল? নতজানু মানে কি? মানে জানুতে হচ্ছে হাঁটু নাকি? হাঁটু গেড়ে। আচ্ছা, হাঁটু গেড়ে। তো যদি জানুই না থাকে তাহলে নতজানু হবে কোত্থেকে? জানুই নাই। কি বলেন, কি যে বলেন, নতজানু পররাষ্ট্র। আরে নতজানু হতে হলে তো আগে হাঁটু থাকতে হবে। তো এ তো কোনো হাঁটু নাই, কোমর নাই, কিছুই নাই। একেবারে শিরদাঁড়াটুকু আছে কিনা সেটাও সন্দেহ, যা কর্মকাণ্ড দেখতেছি। নাহলে আপনি দেখুন, যেখানে সদ্য দিলীপ বড়ুয়া বললেন যে তার দল, যদিও 14 দলের শরিক দল, তারা প্রতিবাদ মুখর হয়েছেন, তারা এটা নিয়ে আন্দোলনের মতো একটা ব্যাপার করেছেন, সমাবেশ করেছেন। কিন্তু তিনি যে সরকারের মধ্যে রয়েছেন, সে সরকারের অন্যান্য যে সমর্থকরা রয়েছেন, 2-1 বাদ দিয়ে বোধহয় আর কি, কেউই কিন্তু ওনাদের সঙ্গে সুর মিলান নাই। আচ্ছা, তারপরে সরকার এত কিছুর পরও, যেটা মান্না উল্লেখ করেছেন, এত কিছু, অর্থাৎ লং মার্চ, শর্ট মার্চ, ওনাদেরটাকে আমি বললাম শর্ট মার্চ, বিএনপি লং মার্চ ইত্যাদি, এত কিছুর পরেও সরকার ওই কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো। একটু বলবে তো যে আমরা সমবেদনা প্রকাশ করছি ওই সমস্ত কৃষকদের জন্য যাদের ফসল ফলছে না। কিন্তু জনাব মোফাজ্জল করিম, আপনি খেয়াল করেছেন কিনা যে আমাদের কিন্তু স্পিকার গিয়ে সেখানে মনমোহন সিং এর সাথে আলাদা করে বৈঠক করে দাবি জানিয়েছেন, দুটি এজেন্ডা নিয়ে কথা বলেছেন। এর মধ্যে প্রধান এজেন্ডা ছিল পানি, তিস্তার পানি। কিন্তু মনমোহন সিং বলেছেন যে পানির প্রবাহ ঠিকই আছে। পানির প্রবাহ ঠিক আছে ছিল না, সেটা তো স্পিকার, আমাদের রাষ্ট্রীয় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি বৈঠক করতে গিয়েছেন, অনেক কষ্ট করে সময় বের করেছেন, গিয়েছেন, সেখানে বলেছেন। তো মানে সরকার আরো কি করবে?
কিন্তু আমি যতটুকু জানি জি। এটা এগুলোর জন্য ওদের কিছু মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত রয়েছে, স্পিকারের দায়িত্ব সরাসরি হয়তো এগুলো নয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সময় মাননীয় স্পিকার গেছেন ওই দেশে, অন্যান্য অনেক কথার মধ্যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো আছে তার মধ্যে অফকোর্স তিস্তাটা তো আছেই, এগুলো নিয়ে কথা বলেছেন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় তাদের কাছ থেকে কোনো সাড়া শব্দ নাই। পররাষ্ট্র মন্ত্রণালয় বলুন, পানি সম্পদ মন্ত্রণালয় বলুন, আছে কি নাই এই সমস্ত মন্ত্রণালয় বোঝা মুশকিল। এই জন্য বলছিলাম জানু কোথায় দেখলেন। তো এখন আরেকটা কথা, ওই যে মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছেন যে ওই যে একটা কথা আছে না, দি টেইল ইজ ওয়েগিং দি হেড অফ দি ডগ। হ্যাঁ, দি টেইল ইজ ওয়েগিং দি ডগ। এমনি তো সাধারণত ডগ ওয়েগস দি Tail. টেইল, তাই না? একটি সারমেয় তার মাথাটি লেজটাকে নাড়ে, কিন্তু এখানে দেখা যাচ্ছে লেজটি মাথাকে নাড়তেছে। আরে একটা রাজ্য সে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন বা যতই বড় হোক ছোট হোক যাই হোক না কেন, সে কেন্দ্রকে নির্দেশ দিচ্ছে। এবং এই যে একটা আমরা সাধারণ কথা যেটাকে বলে বেইজ্জতি, তাদের প্রধানমন্ত্রীকে যে বেইজ্জতিটা করলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী কি বলেছিলেন না বলেছিলেন আমার সেটা মনে তো হয় আমরা যে- জানি। আমার মনে হয় যে এইখানে এই উদাহরণটি ঠিক ইয়া হলো কিনা, কারণ আপনি যখন বিলাতে রাষ্ট্রদূত ছিলেন তখন কিন্তু কেন লিভিংস্টোন জর্জ বুশকে 2004 সালে ঢুকতে দেন নাই মূল লন্ডনে, এবং তিনি টনি ব্লেয়ারের কথা শুনেন নাই কিন্তু, এবং তাকে পুরো রাস্তা ঘুরে যেতে হয়েছে যে বেশ। লন্ডনে, সেটা তো উনি করতে পেরেছেন। এটা এক একটা দেশের এক এক রকম নিয়ম এবং তারা সেই নিয়মগুলি মেনে আহা, তো চলে। সেই নিয়মটা আগে কি মনমোহন বাবু জানতেন না? না জেনেই প্রধানমন্ত্রীগিরি সেইটা আমি- করেছেন আজকে 10 সেইটা বছর আমি প্রায়। জানতেই চাইবো। আমি একটু প্রফেসর আনোয়ার হোসেন আপনাকে জানতে চাইবো যে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে আসলে সরকারের কাছ থেকে কিন্তু আমরা সেরকম উদ্যোগ দেখছি না। অ্যাটলিস্ট পারসেপশন হচ্ছে সরকার ভারতকে কোনো কিছু বলার জায়গায় নাই। জি, এই প্রসঙ্গে আমার মনে হয় যারা আলোচনা করলেন তারা একটা বিষয় নিয়ে এসছেন, যে এই যে আপনি বললেন নতজানু পররাষ্ট্রনীতি, মান্না সেটা সমর্থন করলেন, আমাদের সচিব মহোদয় মোফাজ্জল করিমও সেটাকে বললেন, তিনি তো বললেন জানুই নেই। এবং সেই প্রসঙ্গে এই কথাও এলো, আপনি বলছিলেন যে এটা কি একেবারে নতুন না, এটা আগের থেকেই চলছে। এখন আমাদের যে বাংলাদেশের বাস্তব অবস্থাটা, আমরা ছোট দেশ, আমরা দরিদ্র অবস্থা থেকে বেরিয়ে আসছি বটে, কিন্তু এখনও আমরা আমাদের পার্শ্ববর্তী খুব শক্তিশালী ভারতের তুলনায় অনেক পিছু নিয়ে আছি। এবং এই দেশটি এমন যেখানে আমরা সেই পাকিস্তানের মতো, যদিও পাকিস্তান থেকে আমরা একটা যুদ্ধ করে, মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীন বাংলাদেশ করেছিলাম, কিন্তু সেই পাকিস্তানের প্রেতাত্মা আমাদের কিন্তু ধেয়ে চলেছে বহুদিন। আমাদের জাতির জনককে হত্যা করেছে, আমাদের প্রায় 21 বছর এই দেশ শাসন করেছে সামরিক শাসকেরা। এবং সেই সময়ের কথা আমি মোফাজ্জল করিমকে স্মরণ করতে বলবো। তিনি তো খুবই শক্তিমান একজন সচিব ছিলেন সরকারের, জিয়াউর রহমান সরকারের সময় থেকে বিভিন্ন সময় ছিলেন। আমার স্পষ্ট মনে পড়ছে সেই সময়কার কথা। আমি তখন কারাগারে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে জয়েন করার পরেই কথা বলছি, কিন্তু জিয়াউর রহমানের সময় আমাদের ঢাকা শহরে তখন বঙ্গবন্ধুকে হত্যার পরে একটা ইসলামী জোশের একটা ব্যাপার আসলো, এবং অনেক বিলবোর্ড ছিল সেখানে আরবিতে, সেই মানে আমাদের খোদা তাআলার কথা এসব ছিল। জগজীবন রাম আসলেন এবং এক রাতের মধ্যে সমস্ত সেই আরবি বিলবোর্ড সরিয়ে দিলেন সেনানায়ক জিয়াউর রহমান। ওনার মনে আছে নিশ্চয়ই, মনে না থাকলে তো বলবো যে কেমন করে এটা ভুলে গেলেন তিনি। আমি কথাটা বলতে চাচ্ছি এটা, যে আমাদের যে সংকট ভারতের সঙ্গে অতি অবশ্যই সরকারের পক্ষ থেকে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের যে সরকারি একটা দীর্ঘ ঐতিহ্য আছে, সংগ্রামী ঐতিহ্য আছে, এবং জনগণের মধ্য থেকে গড়ে ওঠা একটি দল, এবং যে দলের নেতৃত্বে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ হয়েছে, তাদের কাছ থেকে অবশ্যই অত্যন্ত শক্তিশালী বলিষ্ঠ একটা উদ্যোগ এবং এই যে ভারতের যে অবস্থান, তার বিরুদ্ধে একটা অবস্থান আমরা আশা করি। কিন্তু সমস্যাটি হচ্ছে যে আমাদের এখানে যে গণতন্ত্র বিভিন্ন সময় ঝুঁকির মধ্যে পড়েছে, গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে, এবং সেখানে সামরিক সরকার এবং বাংলাদেশ বিরোধী শক্তি যে শাসন করেছে, তার কারণে গণতন্ত্রের অবস্থাটা এখনও আমাদের এখানে দুর্বল। আমাদের কতগুলো বিষয় আছে, যেমন আমাদের যেগুলো আমাদের একেবারে ন্যাশনাল ইস্যুস, সেই সমস্ত বিষয়ে আমরা কিন্তু একটা সমস্ত রাজনৈতিক দলের একটা অভিন্ন একটা অবস্থান দেখতে চাই, কিন্তু বাংলাদেশে কি সেই অবস্থাটি আছে?
বাংলাদেশে একটু থামাতে হচ্ছে, আমরা একটা বিরতি নিব। কিন্তু স্যার আমি যদি আপনাকে ঠিক বুঝে থাকি স্যার, আপনার প্রথম কথা ধরে যে আমরা যে আমাদের ন্যায্য পাওনার দাবিটি জোর গলায় বলতে পারছে না এই সরকার, তার জন্য পাকিস্তানি প্রেতাত্মারাই দায়ী? না, সেখানে প্রেতাত্মাদের আমি আগের অবস্থানটি বললাম যে জি। এটা ধারাবাহিকতার এখন অবস্থান। কিসের জন্য বলতে সেই- পারছেন না, স্যার? এখন তো ক্ষমতায় আছে মহাজোট সরকার, জি। এবং সেটা জনগণ খুবই সঙ্গতভাবেই প্রত্যাশা করবে যে এই সরকারের পক্ষ থেকেই কিন্তু সবচেয়ে বলিষ্ঠ প্রতিবাদটি আসবে। এবং সেক্ষেত্রে বিরোধী দল যেখানে আছে তারা কিংবা অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি তো এখন আর বিরোধী দলের অবস্থানে নাই, কিন্তু বিএনপি একটি শক্তিশালী বড় দল, সুতরাং তাদের পক্ষ থেকেও কিন্তু সরকারের সেই অবস্থান যে মানে সবাই ঐক্যবদ্ধভাবে একটা অবস্থানে যাবে যে না, আমাদের এই পানির হিস্সা, আমরা এই ভাটির দেশ, আমরা সেখান থেকে আমাদের সেই হিস্সা স্যার, আমরা আমাদের একটা ন্যায়সঙ্গত দাবি। স্যার আমরা একটা বিরতি নিচ্ছি, কিন্তু এই দাবিটি সরকারের পক্ষ থেকে আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে না। আমরা একটা বিরতি নিয়ে যখন ফিরবো, মান্না ভাই আপনার কাছে জানতে চাইবো যে একটি কথা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে মানে যে জিএসপি স্থগিত করা হয়েছে আসলে শাস্তি দেওয়ার জন্য না, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে। আপনার কাছে এই বক্তব্যটি আপনার কাছে কি মানে তৈরি করে, সেটি আমরা একটু বিরতি নেওয়ার পরে এসে আপনাদের কাছে শুনবো। আমরা এটা ফিরছি বিরতি নিয়ে। ফিরলাম আছে বাংলাদেশে। আমি মান্না ভাইয়ের কাছে জানতে চাইছিলাম যে যুক্তরাষ্ট্রের এই সম্পর্কে, কিন্তু আনোয়ার স্যার আরেকটা কি নতজানু সম্পর্কে একটু বলতে চাইছিলেন, ছোট করে। শুরুই করেছেন নতজানু দিয়ে। আজকে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাতেই পড়লাম, আরো বিভিন্ন পত্রিকাতে এসছে এবং টেলিভিশনে এসছে আমাদের অর্থমন্ত্রী মুহিত সাহেবের বক্তব্য, শক্ত বক্তব্য কিন্তু, এবং সেটা হচ্ছে সবচেয়ে বর্তমান সময়ের সবচেয়ে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খোলামেলা কথা তিনি বলেছেন, এবং চোখে আঙুল দিয়েও দেখিয়ে দিয়েছেন যে যেমন আমাদের জিএসপির ব্যাপারে বলেছেন, সেখানে যে গত 10 বছরে কত অর্থ দেওয়া হয়েছে সেখানে ফি হিসেবে, সেটাও তিনি উল্লেখ করেছেন। তো এখন যেখানে বাংলাদেশের মতো একটি সরকারের অর্থমন্ত্রী তিনি এই পরাশক্তির বিরুদ্ধে কথা বলতে পারেন, সেখানে এটা যে এবং আমাদের জানুই নেই এটা বলছেন আমাদের সচিব মহোদয়, তো সেটা এইগুলি হচ্ছে প্যারাডক্স। এটা তো সত্য যে ভারতে এখন নির্বাচন হচ্ছে এবং ভারতের যে নির্বাচনের অবস্থাটা আমরা দেখছি, এবং সেখানে মমতা ব্যানার্জি, বিজেপি, তাদের অবস্থানটা আমরা জানি, এবং সেখানে এখন বাংলাদেশ থেকে রাজনীতিবিদরা খুব পুলকিত হবেন যে সেখানে কংগ্রেস সরকারের পরাজয় হবে এবং মমতা এবং বিজেপি সরকার ক্ষমতায় আসবে এবং এই সরকার বিপদে পড়বে। এই যে একটা অবস্থান, এই অবস্থানে থেকে বাংলাদেশের একটা শক্তিশালী অবস্থান নেওয়া সবার, সরকার এবং সমস্ত রাজনৈতিক শক্তির, সেটা তো একটু কঠিন হয়েই যায়। মান্না ভাই আপনার কাছে একটু শুনবো, আমি অবশ্য স্যারের কাছে পরে শুনবো যে বিজেপি আসলে যদি আওয়ামী লীগ খুশি হয়, বিএনপি খুশি হবে কিনা বা অন্য দল খুশি হবে কিনা, সেটা অবশ্য পরে শুনবো। মান্না ভাই আমার যতদূর মনে আছে ওই সময় 16 দফার কথা বলেছিল আমেরিকা, যে এই কটা যদি তারা ঠিকমতো মানে বাংলাদেশ ঠিকমতো প্রতিপালন করে সাপেক্ষে জিএসপি ফিরিয়ে দেওয়া হবে, এটাকে চিরস্তরে উইথড্র করা হচ্ছে না। আমি একদম অতি সম্প্রতি শুনলাম যে এর মধ্যে 13টা দফা বাংলাদেশ সরকার কার্যকরী করেছে। আমি এক্স্যাক্টলি জানি না 13টা কি কি, এটা পত্রিকায় পাইনি, আর 3টি কি যেটা করা হয়নি সেটাও জানি না। কিন্তু বিষয়টা ছিল প্রধানত রানা প্লাজার ঘটনার পর একদম খুবই নেকেডলি সারা দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে আমাদের এখানকার গার্মেন্টস ওয়ার্কাররা কতখানি আনসেফ, কত ইনসিকিউর। তারা দেখতে চেয়েছে তাদের ওয়ার্ক প্লেস, ওয়ার্ক কন্ডিশন সব কিছু ঠিক মতো সেফ করা হচ্ছে কিনা, সেটা কতদূর হয়েছে। তো এখন অভিযোগ উঠেছে যে তাদেরকে জেনুইনলি যেটা ক্ষতিপূরণ দেওয়ার কথা সেটাই দেওয়া হয়নি। যেমন 127 কোটি টাকা নিয়ে অনেক কথা বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত গভর্নমেন্ট আনসার করেনি তারা 127 কোটি টাকা দিল না কেন। এটা হচ্ছে ডোনেশন, একদম ডেডিকেটেড ফর দ্যাট পারপাস। সেই টাকাটা দাঁড়িয়ে 1 বছর হয়ে গেছে। এইসব কারণে আমরা খেয়াল আছে বোধহয় যে মিস্টার হাংবু, পসিবলি ওনার নাম, যিনি এই যে আইএলওর যে এখানকার ইয়েছে, উনি বলেছেন যে দিস ইজ আ শেম যে এখন পর্যন্ত এটা করা হলো না। মানে আমার কাছে এইটা খুব প্যারাডক্সিক্যাল লাগে। ধরেন যখন আমাদের দেশের সরকার প্রধান বা কোনো মন্ত্রী আমেরিকা সম্পর্কে তাদের কোনো ভূমিকার ব্যাপারে কথা বলতে সাহস পান, নিশ্চয়ই সেটা প্রশংসা করতে চাই, কিন্তু খেয়াল করে দেখবেন কি ব্যাপারে বলছেন। তাদের সাথে ঝগড়া করছেন, তুমি কেন জিএসপি দেবে না, ওটা ওর দেবার ব্যাপার। ও বলবেন আমি দেবো না বিকজ তোমার আমি স্যাটিসফাইড হই। আর এখানে হচ্ছে পানি যা আমার প্রাপ্য, এটা আমার অধিকার, ওইখানে বলছি না। তাহলে এইটাকে কি আমি খুব সাহসী পদক্ষেপ বলবো? না, আমি বলবো বরঞ্চ ভারতের কাছে যে বলা যাচ্ছে না এটাই নতজানুই হচ্ছে। আর যেটা আমেরিকার সাথে বার্গেন করেছে, এটা জেদ
অহংকার করা হচ্ছে, যেটা দেশের শেষ পর্যন্ত ক্ষতি হবে। আপনি যদি ব্যবসা করেন তাহলে সেই ব্যবসাটা নেগোসিয়েশনের ব্যাপার। ব্যবসাতে কিন্তু ঝগড়া চলে না, ব্যবসাতে লড়াই চলে না। যতদূর সম্ভব নিজের স্বার্থ রেখে আপনি নেগোসিয়েট করতে চেষ্টা করবেন। এখানে আমি আরেকটা জিনিস দেখলাম, যেন তোফায়েল আহমেদ বাণিজ্য মন্ত্রী উনি বললেন আমাদের যদ্দূর করার আছে তা আমরা করেছি, এরপরেও যদি আমের এরকম করে তাহলে বুঝতে হবে যে এটার মধ্যে অন্য কোনো মতলব আছে। আমি রিয়েলি একদম অবাক হয়েছি যে বাণিজ্যমন্ত্রী, বিশেষ করে তোফায়েল আহমেদের মতো একজন নেতা এরকম কথা কি করে বললেন। আমি আবার কিন্তু বলি, ওরা আমাদের থেকে কাপড় কিনবি, আমাদের থেকে কিনলো না, আরেক জায়গা থেকে কিনলো, আপনি জোর করে বলতে পারবেন না, কিনতেই হবে। আপনি দেখাবেন আপনার কোয়ালিটি ভালো, আপনার এখানে কোনো ব্লাড স্টেইন নেই, রক্তের দাগ নেই। এক্স্যাক্টলি, আমিও তো সেই কথা বলি, ওরা আমাদের থেকে কাপড় কিনে তো আমাদের কোনো দয়া করতেছে না, আমাদের দয়া করছে না। আমাদের তো কোনো দয়া করতেছে না। দয়া তাহলে করছে না। ওদের যদি ভালো না লাগে ওরা না কিনুক, না কিনলো না, হ্যাঁ, আমি বাংলাদেশ বলছি থেকে সেই জায়গাতে তাহলে আপনাকে কি করতে হবে, আপনার করতে হবে যে এবং একটা ওরা যে negotiate- জিএসপি প্রত্যাহার করে নিছে সেই জিএসপি তো আমাদের গার্মেন্টস এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবলই ছিল না। তাহলে এত হইচই করছি না, কেন আমরা আমরা সেটা হইচই নিয়ে? করছি কারণ তারা জিএসপি করার ফলে আমাদের একটা পিআর প্রবলেম, মানে আমাদের পাবলিক রিলেশনস এর ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে করছে। এবং তোফায়েল আহমেদ যে বলছেন যে আমাদের যা কিছু করার তা আমরা করছি, তার অনেকটাই তো ঠিক তো না। ওই যে 13 পয়েন্টস বলেছেন, বাকি 3টা পয়েন্টস এর পার্টিকুলারলি মধ্যে আমাকে আছে ট্রেড ইউনিয়নটা একটা অনেক বড় ইস্যু। ট্রেড ইউনিয়ন এখন দেয়া হবে কি হবে না সেটার মধ্যে তো যেটা আপনি একটা এগ্রি বড় করেছেন। না, কিন্তু আপনি কথা আগে বলতে হচ্ছে- পারতেন যে আমি ট্রেড ইউনিয়ন দিতে পারবো না আমার এই যুক্তিতে, এটার পক্ষে কিন্তু মালিকদের অনেক কথা আছে, কিন্তু গভর্নমেন্ট তো সেটা বলেনি, গভর্নমেন্ট স্বীকার করেছে। আর এই যে ওয়ার্ক কন্ডিশন নিয়ে যে কথা, সেটার ব্যাপারে যদি সিকিউর ফিল না করে, ওয়ার্কাররাই কি করছে, এই যে ধরেন 24 এপ্রিল গেল, তাদের সবার মধ্যে ডেমনস্ট্রেশনটা কি ছিল, এই সেন্স অফ সিকিউরিটি আপনাকে আনতে হবে। সব সময় কিন্তু আপনি এটা ইকুয়াল ফুটিং করতে হবে। আমি আবার বলছি, পানির জন্য আমি যেটাকে দাবি করতে পারি, ওইখানে আপনি এরকম করে দাবি করে করতে পারবেন, এটা আপনাকে নেগোশিয়েট করতে হবে। এক্স্যাক্টলি। আমি একটু জনাব দিলীপ বড়ুয়া আপনার কাছে আসতে চাই যে আমি টিকফা করতে চাচ্ছি কেন, টিকফা করলে আমার কি লাভ হবে। আপনাকে যদি আমি আবার একটু স্মরণ করে দিই যে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের অনেক বেশি বাণিজ্যের ব্যবস্থা থাকলেও ভারতের সাথে যুক্তরাষ্ট্রের টিকফা চুক্তি নাই আমার যত জানা মতে, কিন্তু বাংলাদেশ টিকফা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এত আগ্রহ দেখাচ্ছে কেন? বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ আগ্রহ দেখাচ্ছে কিনা না বাংলাদেশ সার্কামস্টান্সে বাধ্য হচ্ছে, সেটাই বিবেচনার বিষয়। ভারত যেটা এফোর্ড করতে পারে বাংলাদেশ সেটা এফোর্ড করতে পারে না, এটা হলো রিয়েলিটি। তাহলে তো নতজানু পররাষ্ট্রনীতির কথা ঠিক। মানে আমেরিকার জন্য ঠিক হয়ে গেল তাহলে। এখন হচ্ছে যে না, সব মিলিয়ে যে নতজানু তা তো না। আমাদের আপনি বললেন মাননীয় অর্থমন্ত্রী যেভাবে যে ল্যাঙ্গুয়েজে কথা বলছেন, এই ল্যাঙ্গুয়েজে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশের অর্থমন্ত্রী কোনো সময় বলতে পারে না, আগে বলেনি, কিন্তু আজকে যেভাবে বললেন, যাই হোক সেটা তো আছেই। আমাদের তো রাষ্ট্র যে সোশিও ইকোনমিক কন্ডিশন এবং আমাদের যে অবস্থান, আমাদের যে মানসিকতা, চিন্তা চেতনা, এবং সেই কনটেক্সটে তো কিছু আমাদের উইকনেস অনেক ক্ষেত্রে তো থাকেই। কিন্তু তারপরও আমরা বলবো, আমরা যেইভাবে, যেমন জিএসপির ইস্যুটা আসছে, জিএসপি যে আমরা যে ট্যাক্স দিচ্ছি, আমাদের মাল এক্সপোর্ট হচ্ছে, যে এক্সপোর্ট হওয়ার পরে যে ট্যাক্স হচ্ছে প্রায় $30 বিলিয়ন মতন আমরা ট্যাক্স দিচ্ছি। তার মধ্যে 29 পয়েন্ট সামথিং হচ্ছে যে গার্মেন্টস, আর আমাদের জিএসপি ফ্যাসিলিটি ট্যাক্স হচ্ছে, আপনার ফ্যাসিলিটি হচ্ছে $30 মিলিয়ন, $1 বিলিয়ন না। কাজে এই যে জায়গাটা, তো আমরা তো অনেক কিছু, তাদেরও তো প্রয়োজন আছে, তাদের এই যে ট্যাক্স, হিউজ পরিমাণ ট্যাক্স আমেরিকা যে পাচ্ছে, এবং এই ফ্লোটা টিকে রাখা তাদেরও ইন্টারেস্ট আছে। কাজে এই বিষয়টি হচ্ছে যে এখানে যে সামগ্রিকভাবে সরকারের যে স্ট্যান্ড, আমি তো বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্ট্যান্ডটা আমি অনেকটা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ কি ভালো অর্থে? ভালো অর্থে অ্যাসার্টিভ, মানে পজিটিভ অর্থে? পজিটিভ পজিটিভ অর্থে স্ট্যান্ডটা কি অ্যাকচুয়ালি, স্ট্যান্ডটা কি, কোন স্ট্যান্ডটা? জিএসপির প্রশ্নে আমি বলবো যে অ্যাসার্টিভ। জিএসপির প্রশ্নে আপনার কাছে মনে হচ্ছে যে সেটা মানে পজিটিভ, ইতিবাচক? আমি অ্যাসার্টিভ। ইতিবাচক। আপনি কি এই বিষয়ে দ্বিমত পোষণ করছেন মোহাম্মদুল করিম সাহেব? আমি অ্যাকচুয়ালি বুঝিই নাই যে অ্যাসার্টিভ বলতে উনি কি বলতে চাচ্ছেন। কথাটা হচ্ছে যদি এটা যদি মানে একটা গুরুত্বহীন ব্যাপার যদি হয়ে থাকে, তাহলে কেন এত ঝুলাঝুলি করছি আমরা এই জিএসপির জন্য? আসলে এটা দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপার। আপনি জিএসপি তো একটা দুইটা দেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, তার মধ্যে একটা ইস্যু হচ্ছে গিয়ে জিএসপি। এমনকি এই যে আরএমজি এক্সপোর্ট, যেটা কেমন তৈরি পোশাক যেটা আমরা এক্সপোর্ট করি, আমাদের জন্য বিরাট কিছু বটে, কিন্তু ইন গ্লোবাল কনটেক্সট, ইভেন ইন বায়োলেটারাল রিলেশনশিপ, দিস আর জাস্ট ইস্যুস, স্মল ইস্যুস। কিন্তু
আজকে একটা জিনিস কিন্তু মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্য থেকে পরিষ্কার হয়েছে যে সম্পর্কটা ভালো না, উনি নিজেই বলে দিয়েছেন। এখন বলুন, আমি আর নিজে কোনো মন্তব্য করতে চাই না, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক বিশেষ সুবিধার না, উনি বলছেন আনকমফর্টেবল কথাটাই ব্যবহার করেছেন। কোনো একটা বৃহৎ শক্তির সঙ্গে, সেটা ইন্ডিয়াই হোক বা আমেরিকাই হোক বা জার্মানি হোক আর যেই হোক, তাদের সঙ্গে সম্পর্ক আনকমফর্টেবল, এটা শুনে তো আমরা একটু 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 কেঁপে উঠেছি। আমি একটু স্যার আপনার কাছে আমি আসতে চাই। একটু add করতে চাচ্ছি, স্যার, একটু add করতে এবং চাচ্ছি। আমি শেষ আমি করিনি, এই issue তে আমি শেষ একটু add করিনি। করতে চাচ্ছি। এবং সেখানে আমরা যদি খুব কড়া কড়া কঠিন কঠিন কথাবার্তা যদি বলি, তাতেই যে আমাদের খুব একটা লাভবান হব আমরা, তা তো নয়। আচ্ছা, আমি অ্যাড করতে চাচ্ছি। কারণ কূটনীতিতে আসলে সম্পর্কটাকে স্বাভাবিক রেখে, যেটি মান্না ভাই বলছিলেন যে নেগোসিয়েশনটা খুব বেশি আচ্ছা, জরুরি, এখানে এখন চাপাচাপি। বিষয়টি হচ্ছে যে এক সময় কিন্তু বাংলাদেশ বটমলেস বাস্কেট ছিল, আজকে বাংলাদেশ কিন্তু স্ট্র্যাটেজিক্যাল ইম্পর্টেন্স, যে দক্ষিণ এশিয়ার পলিটিক্সের কনটেক্সটে আমেরিকার কাছে বাংলাদেশ খুব স্ট্র্যাটেজিক্যাল ইম্পর্টেন্স। এবং 5 তারিখের যে ইলেকশনের ব্যাপারে বা এখনো তাদের যে একটা পলিসি আছে রিজিম চেঞ্জ, এবং এই রিজিম চেঞ্জের ক্ষেত্রে তাদের যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড তো একটা ডিকটেট করতে চাচ্ছে, কিন্তু সেই অবস্থাতে সরকার সাস্টেন করছে। এক, দ্বিতীয়ত হচ্ছে যে গ্লোবাল পলিটিক্সের কনটেক্সটে আজকে যদি আমেরিকা আমাদের বে অফ বেঙ্গলে তাদের একটা বেস করতে চায়, তাদের একটা নেভাল ফ্যাসিলিটি চায়, সরকার যদি সেটা কোনো অবস্থায় রাজি না হয়, তাহলে এই জায়গাটাতে আপনি অবশ্য চাচ্ছে কিনা আমি জানি না, রাজি হচ্ছে না কিনা জানি না, না, এগুলি আমি আমার কাছে- হাইপোথেটিক্যালি আমি কথাটা এই হাইপোথিসিসগুলি আমার কাছে মানে অনেকটাই জুজুর মতো মনে হয়, যে এগুলি আমরা মানে গত 30-35 বছর ধরে শুনে আসতেছি। স্যার আপনার কাছে আমি আসবো, স্যার আমি একটা বিরতি নিয়ে ফিরি স্যার আপনার কাছে। বিরতির আগে স্যার আমি আপনাকে একটু কোট করতে চাই যে অর্থমন্ত্রী এক্স্যাক্টলি আজকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঠান্ডা সম্পর্ককে নরম করার চেষ্টা চলছে। তো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক স্বস্তিদায়ক নয়, তবে অর্থনৈতিক সম্পর্ক ভালো। বৃহৎ একটি দেশের সঙ্গে রাজনৈতিক একটি অস্বস্তিকর সম্পর্কটা কতটা আমাদের জন্য স্বাস্থ্যকর হচ্ছে, সেটি আপনি কাছে বিরতির পরে শুনবো স্যার। ফিরলাম আজকের বাংলাদেশে, প্রফেসর আনোয়ার হোসেন বিরতির আগে। আপনি বিরতির আগে যে প্রসঙ্গটা বলছিলেন, সেই প্রসঙ্গে দুটো কথা বলবো। একটি হচ্ছে যে একটা প্যারাডক্স, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের যে তৈরি পোশাক নিয়ে যে তাদের অবস্থান, যেটা মান্না বললেন যে তাদের কিছু শর্ত আছে। অন্যদিকে দেখুন আমাদের প্রফেসর ইউনুস, তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে সেখানে মার্কিন ক্রেতারা, তারা অথবা যারা আমাদের এখান থেকে নেয়, তারা এটার দামটা বাড়িয়ে দিক, 1-2 পেনি বাড়িয়ে দিক, সেটাতে কিন্তু তারা রাজি হয়নি। এবং সেই নোবেল লরিয়েটের কথাতে তারা রাজি হয়নি, তারা তাদের শর্তের কথা বলছে। এই কথাটা একটু জানিয়ে রাখলাম। আরেকটি কথা হচ্ছে যে আমাদের মোহিত সাহেব যে বললেন যে আমাদের একটা শীতল সম্পর্ক যাচ্ছে, এবং এটাতে আমাদের শ্রদ্ধেয় মোফাজ্জল করিম বললেন যে একটা শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। এর চেয়ে আরও গভীর শঙ্কার মধ্যে অবস্থার মধ্যেও কিন্তু আমরা শঙ্কিত হইনি। মুক্তিযুদ্ধের সময়ের কথা ভেবে দেখুন, তখন যে মার্কিন অবস্থান, আমরা শঙ্কিত হইনি। আরও বিভিন্ন সময়ে কিন্তু মার্কিন এই অবস্থানের আমরা শঙ্কিত হইনি, বাঙালি শঙ্কিত হয়নি। এবং শুধু বাংলাদেশ কেন, এখন যে গ্লোবাল অবস্থাটা, আপনি আমাদের যে সাউথ আমেরিকার কথা ধরুন, আজকে কিন্তু সেই অবস্থাটা আর নাই। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মতো আরও অনেক দেশ আছে, এবং সেখানে যে বাংলাদেশ সাহস করে এই অবস্থানটা নিচ্ছে, এটাতে প্রমাণিত যে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমাদের এখানে যে গণতন্ত্রটা যদি আরো একটু সংহত হয়, একটা ইনস্টিটিউশনালাইজড হয়, তাহলে নিঃসন্দেহে ভারতের কাছেও নতজানু হতে হবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও হতে হবে না। মান্না ভাই, নতুন নির্বাচন নিয়ে বা একটি গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে কূটনীতিক চাপের একটি প্রত্যাশা বিএনপি বেশ জোরে সোরে করেছিল, আগে পরে এখনো। সেইটা কি প্রত্যাশা মতো চাপ আপনি দেখছেন? একজন বিশ্লেষক হিসেবে আপনার কি ধারণা যে কূটনীতিক চাপ নতুন নির্বাচন করার ব্যাপারে বা একটু আর্লিয়ার নির্বাচন করার ক্ষেত্রে আগে পরে? আমি তো বিএনপি করি না, ওরা যে কিরকম চাপ আশা করেছিল তা আমি জানি না। না, তারা মানে আপনার সাথেও কথা বলার সময় অনেকবার বলেছে, বাইরেও বলেছে। আমি সেই জন্য বলছিলাম আর কি, যে আমি মনে করি যে আন্তর্জাতিক মহল, আমি পরবর্তীতে এটার প্রতিক্রিয়া হিসেবে দেখছি যে তারা বলতে চাইছেন যে দেশের মধ্যে যদি কিছু না হয় তো বাইরে থেকে কি করে হবে। আর ওটা তো একটা বিরাট ল অফ কন্ট্রাডিকশনই আছে, যে ইন্টারনাল কন্ট্রাডিকশন অফ এনি ম্যাটার, এটা ট্রান্সফরমেশনে, যেটা বাইরেরটা হলো তার কন্ডিশন, কিন্তু শর্তটা ইয়ে। তো সেই অর্থে বিএনপি তো অভ্যন্তরীণভাবে কোনো চাপ তৈরি করতে পারেনি, তো ওরা করবে কিভাবে? এখন যদি বলেন এখন পর্যন্ত কি তারা করতে পারছে?
তাও আমি দেখছি না, এবং সেই বিবেচনা থেকে তাদের কোনো চাপ আছে মনে করছি না। কিন্তু এটা ঠিক, মানে 5 জানুয়ারি নির্বাচনের নামে যে নাটক প্রহসন হয়েছে এটা এতই এক্সপোজড দেশে বিদেশে, বিশেষ করে 153 মানে ইলেক্টেড আনঅপোজড সিঙ্গেল ক্যান্ডিডেচার, এটা তো আপনার কোনো একটা ডেমোক্রেসির কোনো ফাসাদও দেয় না। ফলে তারা জেনুইনলি এটা বলেই যাচ্ছেন যে না, এই ইলেকশন না, ফ্রেশ ইলেকশন করো, এটা তারা বলছেন। কতখানি চাপ দিচ্ছেন এটা সরকার বলতে পারবে, আমি বলতে পারি না। এই যে ভিতর থেকে যে আন্দোলনটা তৈরি হলো না, এর জন্য কি আপনি ক্রেডিটটা কাকে দিবেন? বিএনপির ব্যর্থতার বেশি ক্রেডিট, নাকি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার খুবই শক্ত হাতে উইথ এন আয়রন ফিস্ট এটা সামলালেন? প্রশ্নটা হচ্ছে যে বিএনপি যে শ্রেণীর প্রতিনিধিত্ব করে নির্বাচন বর্জনের মতো একটা সাস্টেইন মুভমেন্ট করার ক্যাপাসিটি বিএনপির নাই, এবং বিএনপিকে জামাত ইলুট করছিল, যা ইলুশনের ফলপত্রিতে জামাতে তো ফুল ফাংশনটা করছে 5 তারিখের আগে। আর অন্যদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে মুভগুলো ছিল, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মুভগুলো ছিল, অ্যাসার্টিভ যে মুভের মধ্য দিয়ে সংকটটাকে উত্তোলন ঘটাতে পেরেছে। আমি যেটাকে মনে করি 5 তারিখের পরে অল আর ইন ফেভার রাইজিং সান, নট সেটিং সান। বিএনপি যে অবস্থানে আছে, এই অবস্থানে বিদেশিদেরও এরকম চাপ আসার সম্ভাবনা খুব কম। একটু ছোট করে আমাদের একজন দর্শক আপনাকে প্রশ্ন করছেন যে অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড বন্ধ হলো কেন? আমাদের যদি খুব মানে এটা আমাদের সাথে সম্পর্ক নাই, তারপরেও একটু ছোট করে অ্যাটলাস বাংলাদেশ বন্ধ হলো, এখন তো আমি মন্ত্রণালয় ছেড়ে আছি 6 মাস আগে, তখন অ্যাটলাস বাংলাদেশ চালু ছিল। এখন 6 মাস পরে কেন বন্ধ হয়েছে সেটা তো আমার জানার কথা নয়। আচ্ছা, জনাব মফিজুল করিম, আপনার কাছে জানতে চাইবো যে এই যে বিএনপির ভিতর থেকে চাপ সৃষ্টি হলো না এবং প্রত্যাশা মতো বাইরের চাপ সৃষ্টি হয়েছে কিনা, যেটি মাননীয় বলতে পারেন না, এর কারণ আপনি কি দেখেন? আচ্ছা, যে কথাটা মাননীয় দিলীপ বড়ুয়া বললেন যে জামাত অ্যাকচুয়ালি উনি মিন করেছেন যেটা, যে জামাত ওই সময়ে 5 জানুয়ারি বা তার আগের সময়ে বিএনপির ঘাড়ে সোয়ার হয়ে বিএনপিকে চালু করেছে ইত্যাদি ইত্যাদি, এবং তারপরে জামাত যখন আস্তে আস্তে সরে গেছে তখন বিএনপিরও দম ফুরিয়ে গেছে। সেই জামাত এখন নতুন অশ্ব আরোহণ করতে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যখনই পত্রিকা খুলি তখনই দেখি সেই উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, অমুকখানে তমুকখানে ফুল মিষ্টি নিয়ে তারপরে গিয়ে ফুলের তোড়া টোড়া নিয়ে গিয়ে আমি অবাক হয়ে যাই, এবং বাংলাদেশের সবাই অবাক হয়ে যায় যে জামাতের লোকদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, যুদ্ধাপরাধী ইত্যাদি ইত্যাদি, এবং সব সময় যাদের বিরুদ্ধে বলা হচ্ছে, যে পার্টিটাকে নিষিদ্ধ করার জন্যে সবাই মিলে কথা বলছেন, তারা এসে এখানে জয়েন। তাহলে তো আমাদের সেই কথাটাই, পুরানো কথাটা মনে পড়ে যায় যে আওয়ামী লীগ করলে পরে সে মুক্তিযোদ্ধা, আর আওয়ামী লীগ না করলে পরে সে রাজাকার। এখন রাজাকাররা গিয়ে এখন মুক্তিযোদ্ধা সাজার জন্য বোধহয় এখানে যাচ্ছে। যাই হোক, আমি মনে হয় এই ব্যাপারটা দিলীপবাবু আর একটু ভেবেচিন্তে দেখবেন যে জামাতের ব্যাপারটা আর কি, যে কী রকমভাবে জামাত বিএনপিকে চালালো, আর ভবিষ্যতে জামাত কি আবার আওয়ামী লীগকেও কি এরকম করে চালাতে যাচ্ছে নাকি। একটা কথা একটু পরিষ্কার করে নেই খুব সংক্ষেপে, যেটা প্রফেসর আনোয়ার হোসেন সাহেব বললেন যে ইউএস বাংলাদেশ সম্পর্ক সম্বন্ধে আমি যে কথাটি বলেছি, যে যখন শুনলাম যে মাননীয় অর্থমন্ত্রী ঘুরে এসে বলছেন সম্পর্কটা অস্বস্তিকর বা আনকমফর্টেবল, এটা শুনে আমি বলেছিলাম শিহরিত। উনি শুনেছেন বোধহয় শঙ্কিত, শিহরিত মাননীয় সামান্য যে পার্থক্য আছে, মানে চমকে উঠেছি আমি বলতে পারেন। আমরা সবাই, সমস্ত জাতি চমকে উঠেছে। আমরা জানতাম মোটামুটি একটা ভালোই আর কি, মন্দায় ভালোই চলে যাচ্ছে, কিন্তু সেখানে উনি বললেন না না, অস্বস্তিকর সম্পর্ক। এবং সেটা যখন একজন প্রবীণ মন্ত্রী এবং মন্ত্রিসভার অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তি যখন এটা বলেন, তখন তো উড়িয়ে দেওয়া যায় না। আমি যে কথাটা আমার সামান্য কূটনৈতিক অভিজ্ঞতা থেকে বলতে চাচ্ছিলাম, যে সম্পর্ক যাই হোক না কেন, ভারতের সঙ্গেই হোক আর মধ্যপ্রাচ্যের সঙ্গে হোক, অন্য যে কোনো কারোর সঙ্গে হোক, অন্তত পক্ষে একটা গ্রহণযোগ্য সম্পর্ক, যেটা মোটামুটি স্বস্তিকর একটা সম্পর্ক চলা উচিত। এটা হঠাৎ করে এই গত 4-5 বছরে কি হয়ে গেল, যেটা অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে, আমরা সেইটা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আচ্ছা, আর এখানে যে তেজটা যিনি যেটা দেখিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী,
উনি অত্যন্ত তেজি ব্যক্তি, সমস্ত জীবন তাই ছিলেন। সেই তেজটা যদি অন্যান্যরা যদি একটু ভারতের বেলা যদি একটু প্রয়োগ করতো, তাহলে আমরা বলতাম যে না, অত্যন্ত তেজি একটা সরকার আমরা দেখতে পাই। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আগামীকাল টিকফা চুক্তি নিয়ে একটি বৈঠক বসছে বাংলাদেশে। তো সেই বিষয়ে মানে টিকফা চুক্তি হওয়া উচিত কি উচিত না, আপনারা কি মনে করেন, আপনাদের কাছ থেকে সেটি জানতে চাইবো বিরতির পর। ফিরে এসে ফিরে এলাম আজকে বাংলাদেশে। যেন মফিজুল করিম, আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমরা একটু চট করে জানতে চাচ্ছিলাম যে কালকে যে টিকফা চুক্তি সংক্রান্ত যে আলোচনাটা হচ্ছে বা বৈঠকটা বসছে, আপনি কি টিকফা চুক্তি চান কিনা? এটা তো অ্যাকচুয়ালি বলা খুবই মুশকিল। কি জন্য টিকফা চুক্তি সম্বন্ধে সরকারের পক্ষ থেকে দেশবাসীকে ভালো করে অবহিত করা হয়েছে? হয় নাই। যদি এটা নিয়ে যদি একটা পূর্ণাঙ্গ ডিবেট হতো, যদি কোথাও, বিশেষ করে পার্লামেন্টের ভিতরে একটা কথা ছিল, বাইরে যদি এটা নিয়ে আলাপ আলোচনা হতো, সেমিনার হতো, মতামত যদি নেওয়া হতো, তাও হতো, বা সরকারের পক্ষ থেকে যদি একটা বিবৃতি, বিবরণী, কিছু একটা যদি অন্তত পাবলিকের কনজাম্পশন, কিছুই তো না। আমরা খালি শুনলাম যে একটা চুক্তি হয়েছে, তার মধ্যে বিভিন্ন জিনিস আলোচনা হবে, বছরে একবার করে বসবেন ওনারা, বসে আলাপ। যেমন এটা প্রথম বৈঠকটা আবার কালকে হতে যাচ্ছে, প্রথম বৈঠকের পরে হয়তো বোঝা যাবে। সরকারের এই ব্যাপারে উচিত একটা শ্বেতপত্রের মতো কিছু একটা দেওয়া, যে জিনিসটা এই, এবং এটা নিয়ে আমরা এইভাবে আগাচ্ছি। টিকফা চুক্তির সময়, আলোচনার সময় অনেকখানি সময় ধরে, 5 বছর ধরে শিল্পমন্ত্রী ছিলেন জনাব দিলীপ বড়ুয়া। আপনি কি একটু বলবেন যে এই টিকফা চুক্তি আগামীকাল যেটা হতে যাচ্ছে সেটা আপনি সমর্থন করেন কিনা, বা কেন? যদি বিষয়টি হচ্ছে যে আমাদের জাতীয় স্বার্থের পক্ষ থাকলে অবশ্যই আমরা সমর্থন করব। জাতীয় যদি আবার বলছেন আপনি, যদি জাতীয় কন্টেন্টটা আমি তো জানি না, আমি তো নিজে উনি তো বলে যে 5 বছর পর্যন্ত, তো এটা যখন এটা হলো যে সব সময় তো আর আমরা আলোচনা করিনি, এখন লেটেস্ট কি পজিশনে আছে ওটাই। না, তাহলে এটা যদি আমি জনাব মফিজুল করিমের প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে করি, এটাকে আমরা জাতীয় স্বার্থের পক্ষে কি বিপক্ষে সেটাকে আমরা দেখার সুযোগ পাবো, মানে এই সরকারের পক্ষ থেকে আপনার কাছে কি মনে হয়? সেটা তো সংসদে অবশ্যই যাবে, সংসদে আলোচনা হবে। স্যার এই সম্পর্কে কিছু বলবেন? যে আমি আসলে এই সম্পর্কে খুব বেশি জানি না, কিন্তু এটা বলতে পারি যে এটা নিশ্চয়ই একটা বাণিজ্য বিষয়ক একটা চুক্তি, এবং সেখানে যদি আমাদের ছোট রাষ্ট্র বাংলাদেশের স্বার্থ যদি সেখানে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটাতে আমরা কেন যাব? এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় যে চুক্তিগুলো চাপিয়ে দেয়, সুতরাং সেক্ষেত্রেই আমাদের সাবধানতার প্রয়োজন আছে, আমাদের জানবার অধিকার আছে সে সম্পর্কে। মান্না ভাই, আপনি যদি একটু বলেন। বড় সমস্যাটা হলো কি, এমনি আমরা সময় কম বলেছেন, দীর্ঘ আলোচনা যে চুক্তি দুটো দেশের মধ্যে হবে, তার মধ্যে এটা আনইভেন দুটো দেশ। আমেরিকা অনেক অনেক বড়, এটা প্রধানত আপনার একটা রেগুলার ইন্টারভেলে অথবা যখন যখন প্রয়োজন তখন উভয় দেশ বসবে। আপনি বলছেন চুক্তি আছে উভয় দেশের মধ্যে ট্রেড ইত্যাদি নিয়ে, তারপর এটা যখন হবে, তার মানে আমি চাইলে কি বসবে? আমি এখন চাইছি জিএসপি নিয়ে কথা বলতে চাই, তারা কি বসবে? জিএসপি সমস্যার সমাধান তো হয়নি, তারপরে টিকফা করছি, তার মানে কি দাঁড়াচ্ছে? এই সব কিছু মিলে আমি বলছি, যেরকম করে ধরেন জয়েন্ট রিভার কমিশন 2 বছর ধরে বসে না, কিন্তু বসবার কথা তো প্রতি বছরে 6 মাসে একবার। এইরকম করে আনইভেন বিষয় হবার সম্ভাবনাটা বেশি থাকছে। এই কারণে আমি মনে করি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেটা মফিজুল করিম ভাই বলেছেন, হোয়াইট পেপার দিতে হবে, আমরা জানবো বুঝবো, তবে কিন্তু এটা ইয়েস টো আনসার দেওয়া যেতে পারে, তার আগে এরকম করে আনসার দেওয়া মুশকিল। প্রফেসর আনোয়ার হোসেন, আপনাকে অনেক দর্শক, আমি বলবো যে বেশ কিছু দর্শক এই প্রশ্ন করছেন, আমাদের গবেষক দল এই প্রশ্নটা আপনাকে করতে চাইছেন, মোফাজ্জল করিম সাহেব সেই প্রশ্নটা তুলেছেন, সেজন্য শেষ পর্যায়ে 1 মিনিট আপনাকে এই যে 5 জানুয়ারির পর থেকে আমরা বিভিন্ন জায়গায় জামাতের নেতা কর্মীদের মিষ্টি ফুল ইত্যাদি দিয়ে আওয়ামী লীগে যোগদান করতে দেখছি, আপনার কাছে আমি তো এই প্রথম কথা হচ্ছে, জামাত কোনোদিন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হবে না। এটা যেমন বিএনপি হাড়ে হাড়ে বোঝা উচিত এবং তাদের সঙ্গ পরিত্যাগ করা উচিত। আর আওয়ামী লীগ, এটা তো আমার কাছে এইসব দেখে তাদের প্রতি করুণা হয়। এই যে আওয়ামী লীগের নেতৃবৃন্দর কাছে এসে তারা দিয়ে ফুলের মালা নিয়ে এসে তাদের গ্রহণ করা হয়, এটা অবশ্যই এটা কখনোই হবে না এবং কেউ গ্রহণও করবে না। আমি বলতে চাচ্ছি, একসময় কমিউনিস্টেরা আওয়ামী লীগে কাজ করত, এখন জামাত বিএনপির ভিতরে কাজ করে, স্বনামে ছিল আবার বেনামেও ছিল, আবার বিএনপিকে একটা জায়গায় নিয়ে গেছে। এখন তারা কিন্তু জামাতের লোকেরা কোনোদিন চেঞ্জ হবে না, তারা আওয়ামী লীগে গেলেও চেঞ্জ হবে না। কিন্তু তারা যে আওয়ামী লীগে যাচ্ছে হয়তো এখন লোয়ার লেভেলে হয়তো যাচ্ছে, এটা অবশ্যই সমর্থনযোগ্য নয়। জামাত চেঞ্জ হবে না, কিন্তু জামাত গিয়ে আবার আওয়ামী লীগকে চেঞ্জ করে ফেলতে পারে। চেষ্টা করবে। আমাদের 30 সেকেন্ড রয়ে গেছে, এই বিষয়ে যদি আপনিও একটু বলতেন, আমাদের একজন দর্শক আপনাকে একটু মন্তব্য করতে বলতেন। দলের মধ্যে ক্ষমতার লড়াই তো, এটা শুধু তার প্রকাশ, এছাড়া এটার মধ্যে কোনো আদর্শ, নীতি, লক্ষ্য কিচ্ছু নেই। সুতরাং মানে নতুন অশ্ব যে খোঁজ
করতেছেন, যেটি জনাব মোফাজ্জল করিম বললো জামাত নতুন ঘোড়া খুঁজতেছে কিনা, সেটি একটি হলেও আপনি অবাক হবেন সেটা না। একটা কৌশল তো হতেই পারে তাদের, কিন্তু ওরা যে চেঞ্জ করছে এটা খেয়াল করতে হবে। ওরা ওদের জায়গাতেই থাকবে, আছে ওরা change সেই করবে। দিকেই যাবে, করবে। আজকের সুযোগ সুযোগ পাইলেই তারা তাদের জায়গাতে ঠিক থাকবে। আজকের অনুষ্ঠানে আসার জন্য জনাব দিলীপ বড়ুয়া, জনাব মাহমুদুর রহমান মান্না, জনাব আনোয়ার হোসেন এবং জনাব মোফাজ্জল করিম, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশের দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।